হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা কবিতার আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে আমি, তোমাদের আবিদ আপু। কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আচ্ছা, ধরো অনেক বছর পরে তুমি তোমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছো। ছোটবেলায় গিয়েছিলে, কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়নি। অনেক বছর পরে তুমি গিয়েছো, গিয়ে তোমার নানুর বাসার একটা আম গাছ থেকে আম পাড়তে গেলে। তখন একজন প্রতিবেশী এসে তোমাকে বলল, এই তুমি আম পাড়ছো কেন? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি, তুমি কেন এই গাছে আম পাড়ছো? এত বড় সাহস তোমার! তখন তুমি কি বলবে? আপনি আমাকে চেনেন? আমি কে? এটা আমার নানু বাড়ি। আমি ছোটোবেলায় এখানে আসতাম। এই আম গাছ, এই কাঁঠাল গাছ, এই সব গাছ আমার চেনা। আমি এই গাছগুলোকে ছোটোবেলায় দেখেছি, এখনও এই গাছগুলো আগের মতোই আছে। আপনি যদি আমাকে ভালোভাবে না চিনে থাকেন, তাহলে পাশের বাসার খালামণিকে জিজ্ঞেস করেন তো তিনি আমাকে চিনে কিনা। আচ্ছা, আপনি এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করেন তো সে আমাকে চিনে কিনা। আচ্ছা, আপনি এই দাদুটাকে জিজ্ঞেস করেন তো সে আমাকে চিনে কিনা। সবাই আমাকে চিনে, কারণ এখানকার আলো বাতাস গাছপালা ঘর বাড়ি সব কিছু আমার চেনা, তাই না? তো যখন কেউ একজন তোমার সাথে অপরিচিত ব্যক্তির মতো আচরণ করবে, তখন কিন্তু তোমার রিপ্লাইটা এরকমই হবে, তাই না? ঠিক তেমনই একটি কবিতা হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই। এই আমি কোনো আগন্তুক নই, এই যে কবিতার যেই টাইটেলটা, এখানে আগন্তুক শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে জানো? অপরিচিত ব্যক্তি। কি বলো তো? অপরিচিত ব্যক্তি। তো এই কবিতায় ঠিক এরকমভাবে আমাদের লেখক রিপ্লাই করেছেন। কীরকমভাবে? যে তাকে যখন কেউ জিজ্ঞেস করছে তুমি কে, কি তোমার পরিচয়, তখন সে বলছে এই যে আসমানের তারা সাক্ষী, সব কিছু সাক্ষী, এই যে দেখেন সবাই আমাকে চিনে, এই দেশ, এই মাটি, এই মা, এই সব কিছুর সাথে আমি জড়িত, এই দেশের মাটির ঘ্রাণ আমার গায়ে লেগে আছে, এই দেশের প্রত্যেকটা আনাচে গানাচে কী ঘটে যাচ্ছে সব কিছু আমি জানি। অর্থাৎ আমি অপরিচিত কেউ না, আমি এই জন্মভূমির, এই মাতৃভূমিরই একজন মানুষ। এটাই হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই কবিতার মূল প্রাতিপদ্য বিষয়। অর্থাৎ এই কবিতায় লেখক তার জন্মভূমির প্রতি তার যে একটা আত্মিক সম্পর্ক এবং তার যে একটা জন্মগত সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি কি করেছেন, নানা রকমের ব্যাখ্যা দিয়ে, নানা রকমের উদাহরণ দিয়ে তিনি সেটা কি বোঝানোর চেষ্টা করেছেন। তো এরকমই একটা গল্প লেখা হয়েছে, নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এবং এই গল্পটা, এই যে কবিতাটা, এটা গল্পটা, এটা কবিতা, এই কবিতাটা কে লিখেছেন? আহসান হাবিব। কে লিখেছেন বলো তো? আমরা কি জানি এই কবিতা কে লিখেছেন? আহসান হাবিব। আহসান হাবিবের লেখা একটি কবিতা। তো চলো, এই কবিতাটা তোমরা সবাই আমাকে চিনো, নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নাই। তো এই কবিতাটা আমরা পড়ব। প্রথমত শুরু করব আমরা এটার মূল ভাব দিয়ে, তারপরে আমরা মূল কবিতা নিয়ে আলোচনা করব, তারপর সিকিউ হ্যাক্স নিয়ে আলোচনা করব, অ্যান্ড পরবর্তীতে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, এই যে তোমরা কবিতাটা পড়ছো না, আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটা যে আজকে তোমাদেরকে পড়িয়ে দেব, এই কবিতাটা ভবিষ্যতেও তোমাদের কাজে লাগবে। সেটা কোথায় জানো? যখন তোমরা কলেজে উঠবা, ঠিক সেম এরকম একটা কবিতা তোমরা পাবা, সেখানে লেখা আছে আমি কিংবদন্তির কথা বলছি। অর্থাৎ ঠিক সেই কবিতার মূলভাব যেটা, এই কবিতার মূলভাব কিন্তু প্রায় সিমিলার। অর্থাৎ এই ক্লাসে যদি তুমি ভালোভাবে শিখে যাও, তাহলে এইচএসসিতে অর্থাৎ কলেজে গিয়ে তুমি ওই কবিতাটা, যে আমি এখানে তো আমি কোনো আগন্তুক, আর সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, ওই কবিতাটাও কিন্তু সেমভাবে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে কি এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। তো আমরা জানি একটা কবিতা বা একটা গল্পতে আমরা সবসময় আগে লেখক পরিচিতি পড়ব, সবসময় আগে আমরা লেখক পরিচিতি পড়ি, তারপরে আমরা পড়ব পাঠ পরিচিতি, তারপরে হচ্ছে আমরা শব্দার্থ পড়ব, তারপরে হচ্ছে আমরা মূল কবিতা বা গল্পতে চলে যাব। তো এখানে আর আমি যেহেতু এটা ওয়ান শট ক্লাস, লেখক পরিচিতি পড়িয়ে আর হচ্ছে সময় নষ্ট করছি না। তো তোমরা সবাই বইয়ের, যার যার বইয়ের মধ্যে যে লেখক পরিচিতি দেওয়া আছে, সুন্দর করে লেখক পরিচিতিটা পড়ে ফেলবে। তাহলে আমরা জাস্ট এখন পাঠ পরিচিতিটা পড়িয়ে আমরা মূল কবিতায় চলে যাব। তাহলে দেখো কি বলছে,
জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের একটা সম্পর্ক, তাই না? এই যে মাতৃভূমি, এই জন্মভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, এই প্রত্যেকটা মাটির সাথে, প্রত্যেকটা মোমেন্টের সাথে আমাদের একটা কি বলতো জন্মগত পরিচয়, জন্মগত একটা সম্পর্ক। আর সব কিছুই তার মনে হয় কত চেনা, কত জানা, তাই না? আমাদের সব কিছু মনে হয় না? গ্রামের মধ্যে গেলে কি মনে হয়, আর এই নদীর ধারেই তো আমরা কত খেলাধুলো করেছি, এই মাঠে খেলাধুলো করেছি, এই দিক দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতাম স্কুলে, তাই না? সব কিছু আমাদের অনেক বেশি পরিচিত মনে হয়। হ্যাঁ, জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র দেশকে আপন করে পায়, তাই না? তো দেখো, হয়তো আমরা কেউ এক একটা গ্রামে জন্মগ্রহণ করেছি, এক একটা শহরে জন্মগ্রহণ করেছি, কিন্তু দেশ আমাদের সবার এক, তাই না? হয়তো আলাদা আলাদা গ্রামে জন্মগ্রহণ করলেও সেই গ্রামটাকে আমরা যেহেতু আপন মনে করি, ঠিক তেমনি এই দেশটাকেও কিন্তু আমরা মনে করি যে এটা আমার দেশ। এই গ্রামটাকে যেরকম আমি আপন মনে করি, এই শহরটাকে যেরকম আমি আপন মনে করি, ঠিক তেমনইভাবে আমি কিন্তু এই দেশটাকেও নিজের বলে মনে করি, তাই না? এটাই বলতেছে লেখক। এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। তাহলে দেশ মানে কি বলতো? দেশ মানে হচ্ছে শুধু চারপাশের প্রকৃতি আমাদের দেশ না। এই যে দেশটাকে তুমি যখন নিজের সাথে, নিজের মনের মধ্যে তুমি গেড়ে ফেলতে পারবা, তখনই সেটাকে আমরা বলবো দেশ, ঠিক আছে? আর দেশকে অনুভব করলে দেশের মানুষকেও আপন মনে করা হবে আমাদের। এই কবিতায় সেই অনুভূতি, সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তো আমরা যখন একটা দেশকে ভালোবাসবো, তখনই কিন্তু দেশের জনগণকে আমরা ভালোবাসতে পারবো। যখন আমরা দেশকেই ভালোবাসবো না, তখন দেশের জনগণকে আমরা কিভাবে ভালোবাসবো, তাই না? তারপরে দেখো, তিনি উচ্চারণ করেছেন, কে উচ্চারণ করেছেন? কবি আহসান হাবীব। তিনি বলছেন তিনি কোনো আগন্তুক নন। আগন্তুক মানে তোমাদেরকে শুরুতে কি বলেছিলাম? আগন্তুক মানে হচ্ছে তিনি অপরিচিত, মানে কোনো কাল্পনিক ব্যক্তি না, তিনি কোনো আত্মীয় না। এই মানে তিনি টোটালি যদি আমি বলি যে তিনি অপরিচিত না, তিনি এই দেশেরই একজন মানুষ এবং পরিচিত একজন মানুষ। তিনি যেমন এই আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙ্গাকে চিনেন, ঠিক তেমনি তারাও তাকে চিনে। তিনি বলছেন আমি যেরকমভাবে আমার প্রকৃতির আশেপাশের সব জিনিসকে চিনি, তারাও আমাকে চিনে। অর্থাৎ এই জোনাকি পোকা, এই রাত, এই দিন, এই ধুলা বালি, গাছপালা সবাই আমাকে চিনে। পাখি, কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয়, তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। তিনি কদম আলী, জমিলার মার মতো মানুষের চিরচেনা স্বজন। তো এখানে হচ্ছে কদম আলী দ্বারা, এখানে কদম আলী দ্বারা কিন্তু শ্রমজীবী মানুষদের কথা বোঝানো হয়েছে। কদম আলী দ্বারা কাকে বোঝানো হয়েছে? শ্রমজীবী মানুষদের কথা। আর এই জমিলার শ্রমজীবী মানুষ এবং হচ্ছে যারা যারা বৃদ্ধ টাইপের ব্যক্তিরা আর কি, তাদেরকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। আর জমিলার মা দ্বারা এখানে বোঝাচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষদের যে দারিদ্রতা, সে দারিদ্রটা ফুটে উঠেছে হচ্ছে তোমার এই জমিলার মার এই চরিত্রটার মাধ্যমে। তো তিনি বলতেছে আমি কদম আলীরে চিনি, আমি জমিলার মারে চিনি, আমি সবাইরে চিনি। কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে, শরীরে। ধানক্ষেত আর ধুধু নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাঁধা। এই হচ্ছে তার অস্তিত্ব, এই হচ্ছে মানব জীবন, জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত। তো তিনি বলছেন এই গ্রাম বাংলা, এই প্রকৃতি, এই সব কিছু তার চিরচেনা এবং এই সব কিছুর সাথে তার একটা আত্মিক সম্পর্ক আছে। তিনি যেমন সবাইকে চিনেন, সবাই তাকে চিনেন। ঠিক আছে, আশা করছি তোমরা মোটামুটি মূল ভাবটা বুঝতে পেরেছো। কবিতাটা যখন পড়তে যাব তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ কবিতাটা না একটু অদ্ভুত রকমেরই সুন্দর। সুন্দর কবিতা, কিন্তু একটু অদ্ভুত রকমের সুন্দর, কারণ এখানে একই লাইন দেখবা বারবার রিপিট হচ্ছে, তোমার কাছে একটু বোরিং লাগতে পারে। বাট এই জায়গাগুলো থেকে কোন কোন জায়গা থেকে, এই যে লাইনগুলো থেকে কোন কোন জায়গায় প্রশ্ন চলে আসবে, সেটাও তোমাদেরকে আমি কবিতার মাঝখানে দাগিয়ে দিচ্ছি। তাহলে চলো কবিতাটা আমরা আগে শুরু করে নিই। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। এখন তোমরা তো সাক্ষী মানে চিনো না, অর্থাৎ কোনো ঘটনাকে যে মানে সরাসরি দেখে এবং সেটার প্রত্যক্ষদর্শী হয়, তাকেই তো সাক্ষী বলা হয়। তো লেখক বলছে এই যে আসমানের তারাগুলো আছে, এরা সাক্ষী। সাক্ষী এই জমিনের যত ফুল আছে সবাই সাক্ষী। এই নিশি রাত, এখানে নিশি রাত বলতে কি বোঝাচ্ছে? মানে গভীর রাত, গভীর রাত। লেখক বলছে যে এই যে গভীর রাত, বাঁশবাগান, বিস্তর জোনাকি সাক্ষী। দেখবা যখন হচ্ছে মাঝ রাত হয় এবং চাঁদটা হালকা হালকা আবছা আবছা ডুবে যাবে এরকম অবস্থা, তখন দেখবা যে জোনাকি পোকা ডাকে। বাঁশবাগানের কি বলতো, বাঁশবাগানের মধ্যে মনে হয় একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। তো লেখক বলছে যে নিশিরাত, এই নিশিরাতের সাথে কি কানেক্টেড? বাঁশবাগান, জোনাকি পোকা, হ্যাঁ এরা সবাই সাক্ষী। সাক্ষী এই জারুল এবং জামরুল। তো দেখো এই জারুল এবং জামরুল এটা কিন্তু কি বলতো
জারুল ফুল এবং জামরুল কিন্তু একটা ফল। তো মনে রাখবা এখানে যদি বলা হয়ে থাকে যে এই কবিতায় কোন ফলের কথা উল্লেখ আছে, তাহলে জামরুল, জামরুল কিন্তু একটা ফল, মনে রাখবা। তারপর দেখো সাক্ষী পূবের পুকুর, পূবের মানে হচ্ছে পূর্ব দিকের, হ্যাঁ, পূবের মানে হচ্ছে পূর্ব দিকের, পূর্ব দিকের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি। এই যে ডুমুর ফল তোমরা দেখছো এরকম ঝাঁকে ঝাঁকে একটা ডালের মধ্যে এরকম ঝাঁকে ঝাঁকে ধরে থাকে, তোমরা ডুমুর ফল খাওনি? আমি কিন্তু খেয়েছি। তো এই যে বলছে এই যে পুকুরের পাড়েই দেখবা যে ডুমুর গাছের যে ডুমুরের যে গাছ এটা কিন্তু পুকুর পাড়েই বেশিরভাগ সময় থাকে। তো লেখক বলছে এই পূর্ব দিকের পুকুর এবং তার পাশে যে ঝাঁকড়াওয়ালা ডুমুরের গাছ আছে সে ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনে। তো মাছরাঙা কি করে বলো তো? সে মাছ শিকার করে, তাই তো। তো ধরো এটা একটা ডুমুর গাছ, আমি ধরলাম এই যে পুকুরের পাড়ে এটা একটা ডুমুর গাছ, এটার ডালে একটা হচ্ছে ধরো এটা ডাল একটা এখানে চলে আসছে, এখানে একটা মাছরাঙা পাখি, এই যদি আমি ভালো পাখি আঁকতে পারি না, একটা মাছরাঙা পাখি সে হচ্ছে এখানে বসে আছে এবং তার যে দৃষ্টি, তার দৃষ্টি কোথায়? তার দৃষ্টি হচ্ছে এই যে পুকুরের মাছগুলোর উপর, তাই না? তো লেখক দেখো কি বলছে যে এই যে পূর্ব দিকের পুকুর এবং তার ঝাঁকড়া ডুমুরের, এই ঝাঁকড়া ডুমুরের ডালে যখন একটা মাছরাঙা বসে থাকে সেও আমাকে চিনে। সে কি করে? সেও লেখককে চিনে। তিনি বলছেন আমি কোনো অভ্যাগত নেই। এই অভ্যাগত শব্দের অর্থ কি? অভ্যাগত শব্দের অর্থ হচ্ছে আত্মীয়, মানে যাকে আমরা দাওয়াত করে বাসায় নিয়ে আসি, তাই না? যাকে কি করি? যাকে আমরা দাওয়াত করে বাসায় নিয়ে আসি। তো লেখক বলছে আমি কিন্তু কোনো মেহমান না, আমি কিন্তু কোনো আত্মীয় না, আমি কোনো আগন্তুক না, আমি এই জনপদেরই, এই মাতৃভূমিরই, এই জন্মভূমিরই একজন পরিচিত ব্যক্তি। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। বলছে আমি খোদার কসম করে বলতেছি আমি কিন্তু কোনো ভিনদেশী, কোনো বিদেশি মানুষ না, আমি এই দেশেরই মানুষ, আমি কোনো আগন্তুক নেই, অর্থাৎ আমি কোনো অপরিচিত ব্যক্তি নেই। ঠিক আছে, বুঝতে পারছো? একদম ইজি না কবিতাটা? দেখবে একদমই সহজ। তাহলে এখানে দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, তিনি কোনটা কোনটা সাক্ষী করছে, জমিনের ফুল, আসমানের তারা, এরপরে নিশিরাইতের বাঁশবাগানে বিস্তর জোনাকি, তারপর হচ্ছে জারুল জামরুল, পূবের পুকুর, তারপর হচ্ছে তার ঝাঁকড়া ডুমুরের ডালে যে মাছরাঙা বসে আছে, এই সব কিছুকে কিন্তু তিনি সাক্ষী করেছেন। এটা বহুপদী যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু চলে আসতে পারে। তারপরে প্যারাটাতে আমরা চলে যাই, আমি কোনো আগন্তুক নই। তিনি আবারও বলছেন আমি অপরিচিত কোনো ব্যক্তি না, আমি ছিলাম এখানে, আমি এখানেই ছিলাম। ওই যে বলছিলাম না, এই যে আপনি আমাকে কেন এভাবে বলতেছেন, আমি আমার দাদু বাড়িতে আগেও আসছিলাম এবং আমি এখানেই বড় হয়েছি ছোটবেলায়, এখন না হয় আমি শহরে চলে গেছি কিন্তু আমি এখানেই ছিলাম। তো লেখক বলছে যে আমি এখানেই ছিলাম, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লেখক কোন নিয়মে এখানে থাকেন, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, লেখক কোন নিয়মে এই মাতৃভূমিতে থাকেন বা এই জন্মভূমিতে থাকেন, তিনি সাপ্নিক, সাপ্নিক মানে হচ্ছে স্বপ্ন দেখা যেটাকে আমরা বলি, তো তিনি সাপ্নিক নিয়মে এই জন্মভূমিতে থাকেন, আর এখানে থাকার নামই হচ্ছে সর্বত্র থাকা। তো লেখক বলছে এই যে জায়গাটাতে এখন আমি বর্তমানে আছি, এখানে থাকা মানে হচ্ছে সারা দেশের মধ্যে ছড়িয়ে থাকা। তারপরে দেখো কি বলছে, আমি কোনো আগন্তুক নই, আবারও বলছে আমি অপরিচিত কোনো ব্যক্তি না, এই খররুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে। তো লেখক বলছে যে এই যে দেখো এই যে রুদ্রে, খররুদ্র মানে প্রচণ্ড রোদে জলজ বাতাস, যে বাতাসটা চলে আসে এবং ক্লান্ত একটা মেঘ এবং মেঘ ক্লান্ত, তারপর হচ্ছে বিকেলের পাখিরা, এই যে বিকেলবেলার যে পাখিরা, এরাও নাকি লেখককে চিনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। লেখক বলছে যে তারাও জানে যে আমি অপরিচিত, অনাত্মীয় মানে কি? অপরিচিত কোনো ব্যক্তি না। তারপরে দেখো কার্তিকের ধানের মঞ্জুরি, তাহলে দেখো এখানে কিন্তু একটা মাসের নাম উল্লেখ আছে, দেখছো একটা মাসের নাম কিন্তু এখানে উল্লেখ আছে, তাহলে এটা কি কোন মাস? কার্তিক মাস, ঠিক আছে, এই মাসের নামটা মনে রাখবা। তো কার্তিকের ধানের মঞ্জুরি, মঞ্জুরি মানে কি জানো? ধানের যে শীষ বের হয় না, প্রথম ধান হওয়ার আগে তো আগে ধানের একটা ফুল বের হয়, তারপরে সেখান থেকে ধান হয়, এটাকে বলা হচ্ছে ধানের মঞ্জুরি। লেখক বলছে এই ধানের মঞ্জুরিগুলো পর্যন্ত আমাকে চিনে, তারা সাক্ষী তার চিরল পাতার, ওই যে দেখবা চিকন চিকন যে পাতাগুলো বের হয়, যে পাতাগুলোতে হচ্ছে এই যে ছোট 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 দেখবা এরকম কি আসে, ধানের বীজ চলে আসে,
তো এইটাকে বলা হচ্ছে চিরল পাতা। তো লেখক বলছে যে এই চিরল পাতাগুলোও কিন্তু সাক্ষী, টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। তো নিশিন্দা কিন্তু একটা গ্রামীণ কিসের নাম, একটা ফলজ গাছের নাম হচ্ছে নিশিন্দা গাছ। এটাও কিন্তু পরীক্ষা চলে আসবে, একটা ফলজ গাছ, এটা হচ্ছে একটা নিশিন্দা। তো লেখক বলছে যে এই যে টলমল শিশির সাক্ষী এবং জ্যোৎস্না ভরা যে রাত তারাও সাক্ষী, এবং এই নিশিন্দার ছায়া অর্থাৎ ওই যে নিশিন্দা যে জলজ উদ্ভিদটা, অর্থাৎ যেটা হচ্ছে ভেষজ একটা উদ্ভিদ, তো এই উদ্ভিদটাও কিন্তু তাকে চিনে। অকাল বার্ধক্যে নত কদমালি। তাহলে কদমালি কে বলতো? তোমাকে বলছিলাম না, কদমালি মানে হচ্ছে এখানে বয়স্ক যে মানুষরা তাদেরকে বোঝাচ্ছে এবং শ্রমজীবী মানুষদেরকে ইন্ডিকেট করতেছে, যারা কাজ করতে 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 এখন বুড়া হয়ে গেছে এবং তাদের এই পিঠ একদম নুয়ে গেছে, ঝুঁকে গেছে। তো লেখক বলছে অকাল বার্ধক্যে মানে হচ্ছে ওদের বয়সের তুলনায়, অকাল মানে কি বয়সের তুলনায় তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাওয়া। তো অকাল বার্ধক্যে তাদের পিঠ কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে, আর তার ক্লান্ত চোখের আধার। ঠিক আছে, আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। তো লেখক বলছে আমি ওই মানুষগুলোকেও চিনি। ঠিক আছে, ওই যে তোমাদেরকে শুরুতে বলছিলাম না যে আমি আমার দাদু বাড়িতে আগেও এসেছিলাম, এখানে আমি চিনি। আপনি ওই পাশের বাসার দাদুকে জিজ্ঞেস করেন, খালাকে জিজ্ঞেস করেন, তারাও আমাকে চিনি। ঠিক তেমনই লেখকও বলছে যে এই যে কদম আলী, তাকেও কিন্তু আমি চিনি। হ্যাঁ, জমিলার মার শূন্য খাকা, রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চিনে। এখানে জমিলার মার দ্বারা হচ্ছে দরিদ্র পরিবারকে এখানে হচ্ছে কি করা হচ্ছে, তোমার ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ তো মানুষের, গ্রামীণ মানুষদের যে দারিদ্রতা, সে দারিদ্রতাটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যে তখন কি হয়, জমিলার মা তাদের ঘরে যখন ভাত থাকে না, খাবার থাকে না, তখন তাদের শূন্য খাকা রান্নাঘর, খাকা মানে কি, খাকা মানে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা রান্নাঘর। যদি ঘরে কোনো খাবার না থাকে তখন কি হবে, রান্নাঘরটা ফাঁকাই তো হবে, তাই না? তো এই ফাঁকা রান্নাঘরে শুকনো থালা সব চিনি, তার কারণ যখন ঘরের মধ্যে কোনো খাবার থাকে না তখন রান্নাঘরটা একদমই ফাঁকা থাকে এবং সেখানকার থালাবাটি সব শুকনা থাকে। তো লেখক বলছে আমি সেই সব কিছু কিন্তু আমি চিনি। আপনারা যে আমাকে বলছেন আমি অপরিচিত ব্যক্তি, না, আমি এই দেশেরই মানুষ, আমি এই জন্মভূমিরই একজন মানুষ এবং এটা আমার মাতৃভূমি। এবং এই যে দেখেন সবাই আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। হাত রাখো বৈঠায় লাঙলে। তো বৈঠায় লাঙলে মানে, বৈঠা মানে কি আমরা তো চিনি, বৈঠা হচ্ছে নৌকা, নৌকা যেটা দিয়ে হচ্ছে দাঁড় টানে আর কি, এরকম এরকম করে, এটাকে বলা হচ্ছে বৈঠা। এবং লাঙল কোনটা বলো তো? যেটা দিয়ে হচ্ছে হাল চাষ করে এরকম এরকম করে, তাই না? তোমরা দেখছো লাঙল দিয়ে হাল চাষ করতে? আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই লাঙল দিয়ে যখন হাল চাষ করতো তখন এটার নিচে একটা মানে মাটি সমান করার জন্য একটা বড় সাইজের এরকম বাঁশ দিয়ে একটা খুব সুন্দর জিনিস ছিল, এটার উপর আমরা বসে থাকতাম। তখন এই গরু যখন লাঙলটা টেনে টেনে নিয়ে যাইতো তখন কিন্তু আমরাও কি করতাম, এটার সাথে সাথে যাইতাম, অনেক মজা হইতো। তো এই যে লাঙলের কথা বলছি যে হাত রাখো বৈঠায়, হাত রাখো বৈঠায় এবং লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। তো লেখক বলছে তোমরা যদি আমাকে না চিনে থাকো, এই লাঙল এবং এই বৈঠাতে একটু হাত রেখে দেখো, দেখো আমার হাতের ছাপ সেখানে আছে। তো এই যে লাঙল এবং হচ্ছে বৈঠা, এগুলো দ্বারা কিন্তু কৃষক সমাজকে ইন্ডিকেট করতেছে। কাকে বলতো? কৃষক সমাজকে। এই যে কৃষক সমাজকে তিনি বুঝাচ্ছেন। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই স্নিগ্ধ মাটির সুবাস দ্বারা তিনি বলছেন এই যে আমাদের বাংলাদেশের মাটি এত পলি মাটি, সমৃদ্ধ, এত সুন্দর একটা কি, এত সমৃদ্ধশালী কিছু মাটি যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ধান ফলে, পাট ফলে, অনেক ধরনের শাকসবজি ফলে। তো লেখক বলছে যে এই যে স্নিগ্ধ মাটির সুবাস, এই মাটিগুলোর, এই পলি মাটিগুলোর সুবাস, সুন্দর ঘ্রাণ আমার শরীরের সাথে একদম মিশে আছে। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। তো লেখক বলছে তোমরা সবাই আমাকে বিশ্বাস করো, আমি কোনো অপরিচিত ব্যক্তি না, আমি এই দেশেরই একজন সন্তান। তো তারপরে দেখো কি বলছে, দুপাশে ধানের ক্ষেত। তাহলে দুপাশে কি বলতো? দুই পাশে কিন্তু ধানের ক্ষেত, মনে রাখবা। সরু পথ, সামনে শুধু ধুধু নদীর কিনার। সামনে কি, যদি পরীক্ষা চলে আসে যে সামনে কি, সামনে হচ্ছে শুধু ধুধু নদীর কিনার। আমার অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অভূত বালক। তো বলছে এই যে ধরেন সরু পথ, তার পাশে হচ্ছে ধুধু নদীর কিনার, এবং আমার অস্তিত্বে সব কিছু গাথা হয়ে গেছে এবং আমি এই উধাও নদীর, এই নদীটাকে হয়তো নদীটা শুকিয়ে গেছে বা নদীটাকে এখন ভালোভাবে এটা কি দৃশ্যমান না, এই ধুধু অর্থাৎ এই যে শূন্য নদীটা, এই নদীটারই একজন, এই নদীর পাশে বেড়ে ওঠা আমি একজন অবুঝ বালক, অর্থাৎ অবুঝ একটা বালক। ঠিক আছে?
তো এই ছিল মোটামুটি আমাদের কবিতা। আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এটা খুবই সহজ একটা কবিতা এবং এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে কোন কোন জায়গা থেকে, দেখো আমি গোলমার্ক করে দিয়েছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবং যখন আমরা এমসিকিউ সলভ করব তখন তো আরও ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলে নিই, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আপু এখান থেকে সৃজনশীল আসলে আমরা কি লিখবো? লেখক তো পুরো কবিতার মধ্যে শুধু বলেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, এখন পরীক্ষায় লিখবোটা কি? জাস্ট 3টা পয়েন্ট তুমি এখান থেকে মনে রাখবা, এই 3টা পয়েন্ট দিয়ে তুমি 1000টা সৃজনশীল এখান থেকে আনসার করতে পারবা। জাস্ট 3টা পয়েন্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট দিয়ে কিন্তু তুমি সৃজনশীলে একদম 100-এ 100 এখান থেকে নাম্বার তুলতে পারবা। সেটা কি কি দেখো, সেটা কি কি? প্রথমত এই কবিতায় কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত দেখো, জন্মভূমির প্রতি তার আত্মিক সম্পর্ক, অর্থাৎ একটা দেশের সাথে, একটা মাটির সাথে, একটা জন্মভূমির সাথে একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা, সেই আত্মার সম্পর্ক, সেই আত্মার মেলবন্ধনটা কিন্তু এই কবিতার মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন। তাহলে নিজের মতো করে একটু লবণ মশলা টশলা দিয়ে সুন্দর করে লিখে ফেলবা। তারপরে দেখো আরেকটা জিনিস নিয়ে তিনি আলোচনা করেছেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য তিনি বর্ণনা করেছেন। দেখো তিনি কিন্তু খুব চালাক, এই যে এত কিছু দিয়ে বলতেছে যে তারা আমাকে চিনে, এই দেখো এরা আমাকে চিনে, আমি তাদেরকে চিনি, এগুলোর দ্বারা তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? এগুলোর দ্বারা কিন্তু তিনি এই যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তুলেছেন। আসমানের তারা, তারপর হচ্ছে নদীর কিনার, তারপরে এই যে একটা মাছরাঙা যখন ডুমুর গাছে বসে থাকে তখন কতটা সুন্দর লাগে, তারপরে এই যে ধান গাছের ধানের শীষ, এবার রাতের কুয়াশা ভরা যে প্রকৃতি, তারপর রাতের জ্যোৎস্না, জোনাকি পোকার ডাক ডাক, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দেশের, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু ফুটিয়ে তুলছে। তো তাহলে এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের প্রকৃতি ও মানব মনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ একটা দেশের প্রকৃতির সাথে সেই দেশের মানুষের যে একটা সম্পর্ক, দেখবা প্রকৃতি যখন চেঞ্জ হয় মানুষের মনেরও পরিবর্তন ঘটে। দেখবা যখন অতিরিক্ত গরম থাকে, যখন মানে এখন এই সময়টা, তখন দেখবা সারাক্ষণ তোমার মেজাজটা একদম খিটখিটে হয়ে থাকে, তাই না? আবার যখন দেখবা অনেক শীত থাকে তখন তোমার একদম মিনমিন করে কথা বলো, নড়তে পারি না একদম। আর যখন অনেক বৃষ্টি থাকে তখন আমাদের একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি কথা আসে মুখ দিয়ে, একটু গান আসে, তাই না? তো প্রকৃতির চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের মানব মনে আমাদের আচরণগত পরিবর্তনও কিন্তু হয়ে থাকে। তো লেখক বলছে যে এই যে দেশের প্রকৃতি এবং মানব মনের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু লেখক এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। জাস্ট এই 3টা পয়েন্ট, এই 3টা ট্রিক্স তুমি মনে রাখো, যেই কোনো সৃজনশীল যদি এখান থেকে আসে তুমি জাস্ট এই পয়েন্টগুলো দিয়ে কোন পয়েন্টটার সাথে জাস্ট উদ্দীপকটার মিল আছে সেটা যদি খুঁজে বের করে ফেলতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে রাইট? তাহলে চলো এমসিকিউ সলভ করে ফেলি। চলো প্রথম কোশ্চেন, আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লিখিত মাছরাঙা কোন গাছে বসেছিল বলো তো? একটু আগে বলছি, ইয়েস ধরে ফেলছো ধরে ফেলছো। জারল, জামরুল, ডুমুর নাকি হিজল? আমরা জানি কোন গাছে ছিল বলো তো? ডুমুর গাছে। ইজি কোশ্চেন, এখান থেকে যেই কোনো প্রশ্ন আসলে 100% অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবা। 2 নম্বর কোশ্চেন চলে যায়, বেশি দেরি করবো না, সময় নষ্ট করার দরকার নাই। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের উল্লেখ আছে? এই যে কবিতার মধ্যে কিন্তু আমি দাগিয়ে দিয়েছিলাম, কোন মাসের উল্লেখ আছে বলো? আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ নাকি পৌষ? কোনটা কোনটা? ভুল করলে কিন্তু একদম মার দিব। এই যে কার্তিক মাসের কথা কিন্তু উল্লেখ ছিল। কোন মাসের কথা? কার্তিক মাসের কথা কিন্তু উল্লেখ ছিল। তারপরে 3 নম্বরে চলে যাই, আমি কোনো আগন্তুক নই কবিতার স্থির দৃষ্টি কার বলো তো? কার দৃষ্টি স্থির ছিল? মাছরাঙ্গার, জমিলার মার, কদমালী নাকি জোনাকির? কদমালীর না? হ্যাঁ কদমালীর। মার দেব একদম ধরে। কার ছিল? কার ছিল? এই যে মাছরাঙ্গা, তার দৃষ্টিটা কি ছিল? একদম তীক্ষ্ণ দৃষ্টি। কার দিকে? উঁচি পুকুরের মাছের দিকে, সে কিন্তু একদম চোখ দিয়ে তাকায় ছিল। তো এটা হচ্ছে তার যে স্থির দৃষ্টি, এটা কার ছিল? এটা ছিল মাছরাঙ্গার। ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে চলো, মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। মাটিতে আমার গন্ধ এবং এই মাটির সুবাস আমার শরীরে লেগে আছে। এই চরণ দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে বলো তো? এই চরণটা দ্বারা লেখক কোন তার মনের মধ্যেকার কোন মনোভাবটা এখানে তিনি প্রকাশ করেছেন সেটা যদি আমরা দেখি, দেশপ্রেম, মর্তপ্রীতি, মর্ত মানে কি? মর্ত মানে হচ্ছে এই পৃথিবীটা আর কি, পৃথিবীর প্রতি ভালোবাসা, নিসর্গ প্রেম নাকি আত্মতৃপ্তি?
দেখো এই পৃথিবীর প্রতি ভালোবাসা এটা কিন্তু এখানে উল্লেখ নাই, আত্মতৃপ্তিও কিন্তু এখানে উল্লেখ নাই। এখানে দুইটা জিনিসের মধ্যে এখন আমাদের প্যাচ লাগবে, দেশপ্রেম প্রকাশ পাইছে নাকি নিসর্গ প্রেম প্রকাশ পাইছে বলো তো? অবশ্যই এখানে কিন্তু দেশপ্রেমটা প্রকাশ পাইছে। কেন বলো তো? তিনি বলতেছেন তিনি তার দেশকে যে এত ভালোবাসেন, এজন্য বলতেছেন যে এই মাটির মধ্যে আমার গন্ধ লুকিয়ে আছে এবং আমার শরীরের মধ্যে এই মাটি লুকিয়ে আছে, মাটির এই গন্ধটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তিনি তার দেশের প্রতি তার যে ভালোবাসাটা সেটা তিনি এখানে প্রকাশ পেয়েছেন। আর নিসর্গ প্রেম যদি হইতো তাহলে যদি ধরো এখানে প্রকৃতির সৌন্দর্যের কথা, প্রকৃতির কথা যদি এখানে উল্লেখ থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা নিসর্গ প্রেমের সাথে মিল আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এইটা। তারপরে চলো চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমি কোনো আগন্তুক নই কবিতার কবির সামনে কি ছিল বলো তো? শূন্য খাকা রান্নাঘর, সরু পথ, ধানের ক্ষেত নাকি ধুধু নদীর কিনার? বলো বলো, তার সামনে কি ছিল? তার সামনে কি ছিল? রাইট, যেটা আনসার করছো সেটাই কিন্তু রাইট। ইয়েস, দেখো তোমরা যেটা অ্যান্সার করছো সেটাই রাইট, ধুধু নদীর কিনার ছিল। তার সামনে কি ছিল? আমি কিন্তু এগুলো প্রত্যেকটা লাইন পুরো কবিতার মধ্যে কিন্তু আমি দাগিয়ে দিয়েছি, তাই না? তাহলে তোমরা বুঝতেই পারছো কোন কোন জায়গা থেকে। দেখো এগুলো কিন্তু সব বোর্ডের প্রশ্ন। কোত্থেকে দিছে এইসব প্রশ্ন? আকাশ থেকে ধপাস করে পড়ছে না, এগুলো সব দেখো এই যে যশোর বোর্ড 2019 প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন যেগুলো আসছে বিগত বছরে। তারপরে দেখো মৃত্তিকা সংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায়? মৃত্তিকা মানে কি বলতো? মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে মাটি, সংলগ্নতা মানে হচ্ছে মাটির সাথে সম্পর্ক, মাটির সাথে সম্পর্ক কোনটাতে প্রকাশ পেয়েছে বলতো? কোনটাতে প্রকাশ পেয়েছে? মাটির সাথে সম্পর্ক। সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, সাহসী জননী বাংলা নাকি আমার পরিচয়? বুঝতেই পারছো, তাহলে অ্যান্সার হবে আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি পূবের কোনটি কি? পূব দিকের, এই যে পূব মানে হচ্ছে পূর্ব দিকের, যেটা আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, পূর্ব দিকের কোনটাকে তিনি সাক্ষী করছিল? ধানের ক্ষেত, পুকুর, নদী নাকি আকাশ? পূব দিকে কি ছিল বলো বলো? এই যে দেখতে পাচ্ছ উত্তর দেখাই দিছি, পূব দিকে ছিল কিন্তু পুকুর, যেখানে ডুমুর গাছ ছিল এবং মাছরাঙ্গা বসেছিল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, স্থির দৃষ্টি দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আমি ছিলাম এখানে, এখানে থাকার নাম সর্বত্রই থাকা। এই কবি কোন নিয়মে সর্বত্র থাকেন? এই যে বলছিলাম কোন নিয়মে লেখক সব জায়গায় থাকেন? প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মে, সময়ের নিয়মে নাকি শাপ্নিক নিয়মে? এই যে আঙ্গুল যেখানে দিয়ে রাখছি সেটাই অ্যান্সার, বুঝতেই পারছো। তাহলে অ্যান্সার হবে শাপ্নিক নিয়মে। কি হবে অ্যান্সার? শাপ্নিক নিয়মে তিনি কি করেন? তিনি সর্বত্র বিরাজ করেন। তারপরে দেখো চলে যাই, নিশিন্দা শব্দের অর্থ কি বলতো? এটা কিন্তু বলছিলাম ধানের মঞ্জুরি, গ্রামীণ এক ধরনের গাছ, অভাবী শ্রেণীর প্রতিনিধি নাকি গভীর রাত? আমি তোমাদেরকে বলছিলাম যে গ্রামের এক ধরনের ভেষজ গাছ, এটা হচ্ছে তোমার কি নিশিন্দা গাছ, ঠিক আছে? এই অনেকে এটা ভেষজ হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে এটা এক ধরনের কি গ্রামীণ গাছ, এটা মনে রাখবে, এটা পরীক্ষা চলে আসবে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবিকে কে চেনে বলে তিনি উল্লেখ করেছেন বলতো? কে তাকে চেনে? জোনাকি পোকা, বাঁশবাগান, জমিনের ফুল নাকি মাছরাঙ্গা? জমিনের ফুল কিন্তু সাক্ষী দিয়েছিল, জোনাকি, বাঁশবাগান, মাছরাঙ্গা এর মধ্যে কে তাকে চিনে? কেউ কেউ সাক্ষী দিয়েছে, কেউ কেউ তাকে চিনে। তাহলে কে তাকে চিনে? এই যে অ্যান্সার দেখিয়ে দিয়েছি, এই মাছরাঙ্গা তাকে চিনে। আর বাকি যারা ছিল এরা হচ্ছে তার জন্য কি তা মানে তাকে সে বলতেছে তারা হচ্ছে সাক্ষী দিতেছে, আর এই মাছরাঙ্গা হচ্ছে তাকে চেনে। মনে রাখবা, প্যাচ লাগানো যাবে না একদম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লোভে নবজীবনের সন্ধান। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লোভে নবজীবনের সন্ধান। তো লেখক এখানে এই উদ্দীপকের মাধ্যমে বুঝতে পারছি যে লেখক বলছে যে তার দেশের মাটিতে তার প্রাণ লুকিয়ে আছে এবং নীতি লোভে নবজীবনের সন্ধান, এবং তিনি তার নীতি নৈতিকতা সব কিছুর মধ্যে লোভে মানে হচ্ছে লাভ করে কি বলতো? এই জীবনের নতুন নতুন উদ্দীপনা তিনি খুঁজে পান। ক্লিয়ার? তারপরে দেখো এই উদ্দীপকটির সাথে কি উদ্দীপকে প্রস্ফুটিত ভাবটি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে? সেটা আমরা বুঝতেই পারছি যে আমি কোনো আগন্তুক নই এই কবিতার দৃষ্টিকোণ থেকে এটাতে আমরা মিল দেখতে পাচ্ছি। তারপরে দেখো তারা জানে আমি কোনো আত্মীয় নই, এই চরণ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে বলতো? এই যে তারা জানে বলতে কারা জানে? খর রৌদ্র, জলজ বাতাস, টলমল শিশির, কার্তিকের ধান, চিরল পাতা, নিশিন্দার ছায়া নাকি ধানের মঞ্জুরি? বলতো এই যে খর রৌদ্র, এটা কিন্তু কবিতার লাইন থেকে, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আসা কোশ্চেন। খর রৌদ্র, জলজ বাতাস এই সব কিছু তাকে কি তারা জানে, তারা
সব কিছু জানে। কারা জানে? খররোদ এবং জলজ বাতাস। ক্লিয়ার? তারপরে দেখো কি বলতেছে, আমি কোনো আগন্তুক নই কবিতায় বাতাস ছিল কেমন? বলো তো বাতাসটা কেমন ছিল? তপ্ত ছিল, স্নিগ্ধ ছিল, কোমল ছিল নাকি জলজ ছিল? বলো কেমন ছিল? এই যে বলছিল না যে জলজ বাতাস, তোমরা কিন্তু অনেকে তপ্ত রৌদ্রটা দিয়ে ফেলবার না, কবিতায় কিন্তু বলা হয়েছে জলজ বাতাস। কি বলা হয়েছে? জলজ বাতাস। যেটা কবিতায় বলা হয়েছে সেটাই অ্যান্সার করতে হবে, পণ্ডিতি করে তপ্ত রৌদ্র দেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো চলে যাই, এখানে থাকার নাম সর্বত্রই থাকা। এই চিত্রকল্পে কোনটা ফুটে উঠেছে? এখানে থাকার নাম হচ্ছে সর্বত্রই, সব জায়গায় থাকা। এটা দ্বারা কি ফুটে উঠেছে দেখো তো? স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা, স্বদেশ অনুভবের বিহবলতা, স্বদেশ প্রেমের আকুলতা, স্বদেশের সব কিছুই চেনা জানা। দেখো তো, এখানে থাকার নাম মানেই হচ্ছে সর্বত্র থাকা, অর্থাৎ তুমি স্বদেশের যে সান্নিধ্য মানে কাছাকাছি, কাছাকাছি থাকা, তার স্বদেশের কাছাকাছি থাকা, সর্বব্যাপকতা মানে সব জায়গায় তুমি একদম ছড়ায় ছিটে আসো, এটাকে কিন্তু মিন করতেছে। তাহলে কি হবে অ্যান্সার? স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা। তারপরে দেখো, কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে? দেখো, কবি পরিচিতি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এক দুইটা থাকবে। সো যারা যারা ভাবতেছো যে কবি পরিচিতি স্কিপ করব, তাদের জন্য কিন্তু এটা একটা ডেঞ্জার জোন। কবি পরিচিতির কি কি পড়তে হবে? কবি পরিচিতির তার লেখার ধরন পড়তে হবে, যে এক একজন কবির লেখার ধরন কেমন। এই যে যেমন এই লেখার ধরন থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে যে কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে, অর্থাৎ তিনি তার কবিতায় কোন ধরনের জিনিসকে ইনক্লুড করে থাকেন। তার মানে এটা তার লেখার ধরন। তারপর হচ্ছে তার কাব্য গ্রন্থগুলো, তার কাব্য গ্রন্থ, তারপর হচ্ছে তার হচ্ছে উপন্যাস আর নাটক, হাবি জাবি যা কিছু আছে ইটিসি লিখে দেই, সব কিছু পড়তে হবে। তারপর হচ্ছে দেখা যায় যে এক একজন কবি একটা বিশেষ সংগঠন অথবা বিশেষ কোনো কাজের সাথে তিনি যুক্ত থাকেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে তার কবিতায় কোন জিনিসটা মানে কিসের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি এটা দেখবা লেখক পরিচিতিতেই দেওয়া আছে যে তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি কি করেছেন, তার সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন। তারপরে দেখো আমরা চলে যাই, কদম আলী কিসে নত? বলতো কদম আলী কিসে নত হয়ে আছে? যে নুয়ে গেছে, সে কিসে নুয়ে গেছে? অসুখে, বার্ধক্যে, নাকি হচ্ছে ক্লান্তিতে, নাকি হতাশায়? আমরা জানি তিনি বার্ধক্যে কি হয়েছে, নুয়ে গেছে, একদম নত হয়ে গেছে। তারপরে দেখো, কবি আহসান হাবীবের শরীরে কি লেগে আছে, অথবা কবি আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির গায়ে কি লেগে আছে বলতো? গায়ের মধ্যে জলজ বাতাস, মাটির সুবাস, টলমল শিরশির, নাকি ধানের মঞ্জুরি? বলতো কি লেগে আছে? এটা কিন্তু সহজ অ্যান্সার, তাই না? এই যে সবাই বুঝতে পারছো, মাটির সুবাস তার শরীরের মধ্যে এখনো লেগে আছে, তাই না? তারপরে দেখো কি বলতেছে, আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস কি? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কিশোর পাঠ্য উপন্যাসটা কিন্তু তোমাদের লেখক পরিচিতি থেকে আসা প্রশ্ন। আমি কিন্তু বারবার বলছি লেখক পরিচিতি স্কিপ করা যাবে না, লেখক পরিচিতি থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। তো এখানে কি বলছে যে তার কিশোর পাঠ্য উপন্যাসের নাম কি ছিল বলতো? রানী খালের গাকো, মেঘ বলে চৈত্র যাব, জ্যোৎস্না রাতের গল্প, নাকি ছুটির দিনে? এই যে রানী খালের, এটা হবে সাঁকো, রানী খালের সাঁকো, ঠিক আছে? তো এই রানী খালের সাঁকো হচ্ছে তার কি বলতো? এটা হচ্ছে তার একটা কিশোর পাঠ্য উপন্যাস, মানে কিশোররা পড়তে পারবে এমন একটা উপন্যাস। স্নিগ্ধ মাটির সুবাস দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? মনোহর প্রকৃতি, আকর্ষণীয় গ্রাম বাংলা, কাদা মাটির গন্ধ, নাকি গ্রামের সঙ্গে যোগসূত্র? এই যে আকর্ষণীয় গ্রাম বাংলা, এই যে গ্রাম বাংলার মধ্যে থাকলেই দেখবা, তোমরা যারা গ্রামে বড় হয়েছো তোমরা বুঝতে পারবা যে আমাদের মাটিটা একদম শরীরের মধ্যে লেগে থাকতো না, খেলাধুলা করতাম যখন, তারপর নদীতে ঝাপটাঝাপটি করতাম, পুকুরে ঝাপটাঝাপটি করতাম, মানে মাটির সাথেই আমরা অনেক বেশি কানেক্টেড ছিলাম। তো এখানে স্নিগ্ধ মাটির সুবাস বলতে আকর্ষণীয় যে গ্রাম বাংলা সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে প্রশ্নটা দেখো, খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। কবি এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যেই চেতনা সক্রিয় ছিল, কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে কোন চেতনাটা কাজ করেছে? তার ধর্মভীরুতা? না, এখানে ধর্মের কথা বলাই হয়নি। প্রকৃতি প্রেম, নাকি স্বদেশ প্রীতি, নাকি সাম্যবাদ? এই দুইটার মধ্যে আবার কনফিউশন। এখন বলো এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? দেখো তো, খুদার কসম আমি ভিনদেশি কোনো পথিক না, তার মানে তিনি কি? এখানে কি তার প্রকৃতি প্রেম নাকি স্বদেশ প্রীতি? প্রকৃতির কথা
কথা কিন্তু এখানে কোনো অংশও বলা নাই। এখানে তিনি বলতেছে যে আমি ভিনদেশি কেউ না, আমি দেশেরই একজন মানুষ, আমি এই দেশেরই একজন জনগণ। তাহলে এই স্বদেশের প্রতি, এই দেশের প্রতি তার ভালোবাসাটা এখানে ফুটে উঠেছে। ওকে, তারপরে দেখো আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আবারও চলে আসছে আহসান হাবীবের লেখক পরিচিতি থেকে আরেকটা প্রশ্ন। আবারও তোমাদের বলছি লেখক পরিচিতিটা এই ক্লাসটা করার সাথে সাথে গিয়ে তুমি লেখক পরিচিতিটা মুখস্থ করে ফেলবা, একদম রিভাইজ করে ফেলবা, যেন এটা আর দ্বিতীয়বার পড়া না লাগে। তাহলে এই তার ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, রাত্রি শেষ। এই রাত্রি শেষ হচ্ছে তার কি বলতো, তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল হচ্ছে রাত্রি শেষ। কি ছিল সবাই একবার আমার সাথে বলো, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। কি ছিল? নাম ছিল রাত্রি শেষ, তার প্রথম যে কাব্যগ্রন্থ। তারপরে আমরা চলে যাই, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। এই উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে বলতো? দেশপ্রেমের গভীরতা, ধুলোবালির সঙ্গে সখ্যতা, জন্মভূমির সাথে একাত্মতা। আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, বলতো এখানে আমরা তিনোটা অ্যান্সার দিতে পারি না? অর্থাৎ তার যে শরীরের মধ্যে স্নিগ্ধ মাটির সুবাস লেগে আছে, এটা দ্বারা আসলে তার দেশের প্রতি ভালোবাসা, এই ধুলাবালির সাথে তার একটা সম্পর্ক, জন্মভূমির সঙ্গে তার একাত্মতা, প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ক্লিয়ার তোমাদের কাছে? পরের প্রশ্নে চলে যাই। খুদার কসম আমি ভিনদেশি পথিক না। দেখো সেম কোশ্চেন, শুধুমাত্র অপশন চেঞ্জ করে দিয়েছে। খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণের পিছনে যেই চেতনাটা সক্রিয় ছিল, প্রকৃতি ও জীবনের প্রতি গভীর আসক্তি, জন্মভূমির সাথে তার যে অবিচ্ছিন্ন সম্পর্ক, স্বদেশের অস্তিত্বের সাথে তার অস্তিত্ব বাধা। তাহলে আমরা কোন দুইটা অ্যান্সার করতে পারি? এখানে কিন্তু তিনোটা নাই, যেহেতু তিনোটা নাই তার মানে যে কোনো দুইটা বা একটা অ্যান্সার হবে। দেখো প্রকৃতি আমি কোনো ভিনদেশি প্রতীক না, তার মানে এখানে প্রকৃতির কথা বলা হয় নাই। ভিনদেশি না তার মানে স্বদেশী, অর্থাৎ জন্মভূমির সাথে তার অবিচ্ছিন্ন সম্পর্ক এবং স্বদেশের অস্তিত্বের সাথে তার অস্তিত্ব গাথা, সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। ভিনদেশি না মানে স্বদেশী, এখানে স্বদেশ নিয়ে আলোচনা করা হয়েছে, নট প্রকৃতি নিয়ে। তাহলে প্রকৃতির যে অপশনটা সেটা বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে 2 এবং 3। ক্লিয়ার? ওকে, তারপরে চলে যাই। এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক। এই বলে মোর নাম খ্যাত, অর্থাৎ এই বলে আমার নামটা বিখ্যাত হোক যে আমি তোমাদেরই দলের একজন লোক। এটা কুমিল্লা বোর্ডে আসে একটা প্রশ্ন। তো চলো আমরা একটু এটা সলভ করে ফেলি। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল দেখতে পাই? লেখক বারবার বলছে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নাই। এখানে কিন্তু লেখক বলতেছে যে এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই এই কবিতার সাথে একটা মিল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই উক্ত যে ভাবটা, এখানে যে ভাবটা আছে, এই ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ, অর্থাৎ এই ভাবের সাথে তোমার কোন কবিতার চরণের সাথে মিল আছে? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। না, এটা তো স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হবে না। খোদার কসম আমি ভিনদেশি না, এখানে কি কি বলতেছে? আচ্ছা, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, এটাও তো আমাদের কবিতার এই তোমার আমি কোনো আগন্তুক নই কবিতার লাইন থেকে না। সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা, না এটাও না। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা জাস্ট এই একটা অপশনই পাচ্ছি, এই একটা অপশনই শুধুমাত্র আমি কোনো আগন্তুক নই সেই কবিতারই লাইন। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে খোদার কসম আমি ভিনদেশি না, তার মানে আমি এই দেশেরই লোক এবং আমি এই দেশের মানুষের দ্বারাই কি পরিচিত। তারপরে দেখো চলে যাই, ওই যে দেখো নীল নোয়ানো সবুজ খেরা গা, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়া পা। আচ্ছা, তাহলে এই কবিতার সাথে আমরা অধিক সাদৃশ্যপূর্ণ, অধিক মিল আছে এমন কোন কবিতাটা দেখতে পাচ্ছি বলো তো? ইজি কোশ্চেন, ইজি আনসার, আমি কোনো আগন্তুক নই সেই কবিতাটা দেখতে পাচ্ছি। যে ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতায় কি দোলায় চামর শিশির ধোয়ায় পা। তাহলে নেক্সট প্রশ্নে চলে যায়, এই যে কবিতার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ সেটা তো আমরা দেখলাম, তাহলে এখন এই সাদৃশ্যপূর্ণ দিকটা কোনটা? গায়ের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়, জন্মভূমি আর জননী এক এবং অভিন্ন, গায়ে যাবার জন্য মানুষের ব্যাকুলতা, কোনটা কোনটা বলো তো? এই যে দেখো
ওই যে দেখো নীল নোয়ানো একটা সবুজ ঘেরা একটা গা, গা মানে কি? গা মানে হচ্ছে গ্রাম। তো বলতেছে দেখো এই যে মনে হচ্ছে যে আকাশটা, এই নীল আকাশটা একদম সে গ্রামের সাথে লেগে গেছে, আর সবুজে ঘেরা একটা গ্রাম। কলার পাতায় দোলায় চামর, শিশির ধোয়ায় পা। তো এই কলা পাতার যেই হচ্ছে তোমার কলা পাতাটা দুলতেছে, এবং এই কলা পাতার যে পাতাটা এটার সাথে চামড়ার তুলনা করা হয়েছে, যেখানে শিশির, শিশির কি? শিশির হচ্ছে লেগে আছে। এবং এই কলা পাতাটাকে দেখবা শীতকালে কলা পাতার উপর এমন ভাবে শিশির পড়ে কলা পাতাটা একদম পরিষ্কার হয়ে যায়, ঝকঝকা হয়ে যায়, মানে ধুয়ে ফেলে আর কি। তো দেখো এই দিকটার সাথে আমরা কি কি দেখতে পাই? গায়ের সাথে মানুষের সম্পর্ক। এই যে কলা, এই কলা পাতা এটা আমরা কোথায় দেখতে পাই? একটা এগুলা কিন্তু শহরে দেখা যায় না। তার মানে গ্রাম বাংলার যে দৃশ্য সেটার সাথে এটার কিন্তু একটা মিল আছে। তাহলে এই গ্রাম বাংলার সাথে মোটামুটি মানে আমাদের যে সম্পর্ক সেই দিকটা ফুটে উঠেছে। জন্মভূমি আর জননী এক ও অভিন্ন। দেখো এখানে জন্মভূমি জননীর কোনো একটা কথাও কিন্তু এখানে উল্লেখ আছে? কোথাও কি জন্মভূমি এবং জননীর কথা উল্লেখ আছে? নাই তো। তাহলে এটা বাদ। তাহলে থাকতেছে কি? এই যে গায়ে অর্থাৎ গ্রামে যাবার জন্য মানুষের যে ব্যাকুলতা সেটাও কিন্তু এই লাইনগুলো দ্বারা প্রকাশ পাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 এবং 3। এইভাবে অপশনগুলো যখন তুমি বিশ্লেষণ করে 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 যত বেশি কোশ্চেন তুমি সলভ করতে থাকবা ততই কিন্তু তোমার অ্যান্সার করার পাওয়ারটা বেশি বেড়ে যাবে, তাই না? তাহলে চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। ইতনা বড় ধোকা। তো পরবর্তী আর কোনো প্রশ্ন নেই। আমরা 29টা কোশ্চেন সলভ করেছি আলহামদুলিল্লাহ। আশা করছি এই অধ্যায় থেকে তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ তোমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, এবং খুবই ইজি একটা কবিতা, এটা খুবই সহজ একটা কবিতা। তো নেক্সট ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর এই টপিকটা পড়ে সাথে সাথে বইটা কমপ্লিট করে ফেলবা। অর্থাৎ একটা ওয়ান শট ভিডিও দেখবা, ওই টপিকটা রিভাইজ করে ফেলবা, কারণ এখন রিভিশন দেওয়ার টাইম। এখন শুধু রিভাইজ করবা, একটা ওয়ান শট ভিডিও দেখবা, একবার করে রিভাইজ করবা, ঠিক আছে? আচ্ছা, আবারও দেখা হচ্ছে। টাটা, ভালো থাকো।